কারণে আমাদের এই ম্যাথটা একটু বড় হবে। মানে আমাদের এই ম্যাথটা করার জন্য নগদ আন্তঃপ্রবাহটা প্রথমে বের করে নিতে হবে। নগদ আন্তঃপ্রবাহ বের করার জন্য আমাদের এখানে যে বিক্রয়টা আছে এটা হচ্ছে আমাদের যে 5 বছর ব্যাপী প্রকল্পটা চলবে। এই 5 বছরে এই প্রকল্প থেকে কি পরিমাণ টাকা আসবে বা কি পরিমাণ বিক্রয় হবে সেই জিনিসটা দেওয়া আছে। এখন এই বিক্রয়ের মধ্যে আমাদের অনেক ধরনের খরচ অন্তর্ভুক্ত থাকে। এই খরচগুলো যদি আমরা বাদ দিই তাহলে আমরা মুনাফাটা বের করতে পারবো। সেই মুনাফা থেকে পরবর্তীতে নগদ আন্তঃপ্রবাহ বের করতে হবে। তাহলে আমি এখানে হচ্ছে এই অঙ্কের যে ছকটা হবে সেই ছকটা তুলে রেখেছি এবং আমাদের যেহেতু বিক্রয় আছে অবশ্যই আমাদের অবচয় লাগবে। তাহলে অবচয়টা আমরা বের করে নেব। আমরা জানি বার্ষিক অবচয় সমান বার্ষিক অবচয় জিনিসটা বের করে নিলাম। আমরা বার্ষিক অবচয় আগেও শিখেছি, সেটা হচ্ছে আমাদের প্রারম্ভিক বিনিয়োগ থেকে ভগ্নাংশের মূল্যটা বাদ দিতে হয়। মানে আমি যে টাকাটা হচ্ছে প্রথমে ইনভেস্ট করি এবং একদম প্রকল্প শেষ হওয়ার পর যে টাকা থাকে দুইটার ডিফারেন্স বের করে আয়ুষ্কাল দিয়ে ভাগ করতে হয়। আমাদের 50,000 টাকা প্রারম্ভিক বিনিয়োগ ছিল এখানে এবং 5,000 টাকা ছিল ভগ্নাংশের মূল্য। আমরা ভাগ করেছি যেহেতু প্রকল্পটা 5 বছর ব্যাপী ছিল, প্রত্যেক বছরে 9,000 করে টাকা হচ্ছে আমাদের প্রকল্প থেকে বা বিনিয়োগ থেকে বের হয়ে গেছে। এই জিনিসটা আমাদের হিসাব করতে হবে। তাহলে আমরা ছকটা করেছি এখানে। প্রথমে হচ্ছে যে জিনিসগুলো দেওয়া আছে সেগুলো আমরা বলবো। আমাদের 5 বছর ব্যাপী হচ্ছে বিক্রয় দেওয়া আছে। প্রথম বছরে 40,000, দ্বিতীয় বছরে 50,000, বিক্রয়ের 30%, মানে আমি মোট যত টাকা বিক্রি করব তার 30% হচ্ছে আমার চলতি ব্যয় হিসেবে চলে যাবে। মানে যে শ্রমিকরা হচ্ছে আমার প্রকল্পে কাজ করবে সেই শ্রমিকদের বেতন ভাতা ইত্যাদির মাধ্যমে এই 30% টাকা বের হয়ে যাবে। এবং আরেকটা জিনিস আছে স্থির ব্যয়। আমার যদি কখনো উৎপাদন বন্ধ থাকে তারপরেও এই ব্যয়টা আমাদের করতেই হয়। তাহলে আমাদের চলতি ব্যয় এবং স্থির ব্যয় এই দুইটা আমাদের কাজ করতে হবে। এখানে আছে হচ্ছে পরিবর্তনশীল ব্যয় 30%, 40,000-এর 30%। এই 40,000-এর 30% যদি আমরা দেখি তাহলে হচ্ছে 100 টাকায় 30 টাকা, সুতরাং 1 টাকায় হচ্ছে আমার 30/100 এবং 40,000 টাকায় হচ্ছে 30 গুণ 40,000 ভাগ হচ্ছে 100। তাহলে আমাদের এখানে আসতেছে হচ্ছে পরিবর্তনশীল ব্যয় 40,000 টাকা, পরিবর্তনশীল ব্যয় 30%, এটা আবার হচ্ছে 12,000 টাকা। মানে হচ্ছে এই 40,000-এর সাথে আমরা গুণ দিব 30/100, 40,000 × 30/100, এটা করলে আমাদের অ্যান্সার আসবে 12,000। আবার 50,000-টা সেম ভাবে আমরা করব 50,000 × 30/100। আমাদের যে বিক্রয়গুলো প্রদত্ত ছিল সেই বিক্রয়ের 30% হচ্ছে পরিবর্তনশীল ব্যয়, এটা আমরা বের করেছি। পরিবর্তনশীল ব্যয় বের করেছি হচ্ছে যে টাকাটা আছে সেই টাকার সাথে 30% গুণ দিতে হবে।
প্রত্যেকটা বছরের বিক্রয়ের জন্য আমাদের 30% করে বের করা হয়েছে। এরপর আমাদের স্থির ব্যয় দেওয়া আছে এখানে 10,000। স্থির ব্যয় মানে হচ্ছে উৎপাদন হোক বা না হোক যে ব্যয়টা আমাদের করতেই হয়, তাহলে স্থির ব্যয়টা কখনোই পরিবর্তন হয় না, এটা মানে হচ্ছে প্রত্যেক বছরই সেম থাকবে। এই কারণে স্থির ব্যয় আমাদের 5 বছরই 10,000 করে বসাতে হবে। স্থির ব্যয় এবং হচ্ছে অপচয় আমরা ফার্স্টে বের করে দিচ্ছি 9,000, এটা প্রত্যেক বছরে বলতে। এখন হচ্ছে আমরা কতগুলো মান বসালাম, এখানে আমাদের বিক্রয় আছে, পরিবর্তনশীল ব্যয় আছে, স্থির ব্যয় আছে, অপচয় আছে। আমাদের এখানে অ্যানসার বের হবে হচ্ছে কর পূর্ববর্তী মুনাফা। এখানে হচ্ছে কর পূর্ববর্তী মুনাফা মানে কর দেওয়ার আগে প্রথম থেকে কি পরিমাণ মুনাফা অর্জিত হচ্ছে। এখন মুনাফা মানে হচ্ছে আমরা জানি আয় থেকে ব্যয় বিয়োগ করে যে অংশটা অবশিষ্ট থাকে সেটা হচ্ছে মুনাফা। তাহলে এখানে যে বিক্রয় আমাদের আছে, এই বিক্রয় হচ্ছে কি প্রকল্পের আয়, বিক্রয় হচ্ছে প্রকল্পের আয়, এবং এখানে পরিবর্তনশীল ব্যয়, স্থির ব্যয়, অপচয় এই তিনটাই হচ্ছে প্রকল্পের খরচ। পরিবর্তনশীল ব্যয় যা বিক্রয় করবে তার 30% খরচ হিসেবে চলে যাবে। স্থির ব্যয় আমার হচ্ছে কারখানার ভাড়া এবং অন্যান্য জিনিসপত্র, স্থায়ী কর্মচারীদের বেতন ভাতা, এই খাতে যাবে হচ্ছে স্থির ব্যয়। আর অপচয় হচ্ছে যে যন্ত্রপাতি দিয়ে আমরা উৎপাদন করব, সেই উৎপাদন করার জন্য যন্ত্রপাতি যদি নষ্ট হয় বা যন্ত্রপাতি সংরক্ষণের জন্য যে খরচটা হয় সেটা হচ্ছে অপচয়। তাহলে পরিবর্তনশীল ব্যয়, স্থির ব্যয়, অপচয় এই তিনটাই হচ্ছে খরচ, বিক্রয় হচ্ছে আয়। তাহলে আয় থেকে আমরা যদি ব্যয় বাদ দিই তাহলে আমরা পাবো হচ্ছে মুনাফা। আয় 40,000 মাইনাস 12,000 মাইনাস 10,000 মাইনাস 9,000, এই তিনটা জিনিসই আমাদের বিয়োগ করতে হবে। 40,000 থেকে 12,000 বিয়োগ করব, এরপরে 10,000 বিয়োগ করব, 9,000 বিয়োগ করব, যা অ্যানসার আসবে সেটা আমাদের কর পূর্ববর্তী মুনাফা হিসেবে বসবে। এইটার অ্যানসার হচ্ছে 9,000। সেম ভাবে 50,000 থেকে 15,000 10,000 9,000 বিয়োগ করতে হবে। 25,000 আর হচ্ছে 9,000 আমরা 34,000 50,000 থেকে আমরা 34,000 বাদ দিয়ে দিব, তাহলে থাকে হচ্ছে 16,000। এখানে 28 আর 9 এখানে আমাদের যে মানগুলো আসলো সেটা হচ্ছে কর পূর্ববর্তী মুনাফা। কর পূর্ববর্তী মুনাফা আমরা আগে যে অঙ্কটা করেছিলাম ওখানে আমরা হিসাব করেছি হচ্ছে কর পরবর্তী মুনাফা থেকে। কর পরবর্তী মুনাফা থেকে আমরা নগদান্ত প্রবাহ বের করেছি। এখন আমাদের অ্যানসার হচ্ছে কর পূর্ববর্তী মুনাফা, মানে এখানে যে আমাদের মুনাফাটা আছে এই মুনাফার মধ্যে কর অন্তর্ভুক্ত, মানে এই করটা আমরা সরকারকে এখনো দেই নাই, এই করটা আমাদের দিতে হবে। কর হচ্ছে এই মুনাফা 50% কর সরকারকে দিয়ে দিতে হবে। এখানে আমাদের যা টাকা এসেছে তার অর্ধেক পরিমাণ সরকার পাবে, বা এইভাবে হিসাব করা যায় 9,000 গুণ 50 ভাগ হচ্ছে 100। একই কথা, আমরা 9,000 এর অর্ধেক 4,500 8,000 হচ্ছে 11,500 আমাদের এই পরিমাণ হচ্ছে কর। করের পরিমাণটা আমরা বের করলাম, আমাদের বের হবে কর পরবর্তী মুনাফা। কর পরবর্তী মুনাফা বের করার জন্য আমাদের কর পূর্ববর্তী মুনাফা হতে করের পরিমাণটা বিয়োগ করে দিতে হবে। কর পূর্ববর্তী মুনাফা থেকে করের পরিমাণ যদি বিয়োগ করে দিই বা বাদ দিয়ে দিই তাহলে আমরা যে অ্যানসারটা পাবো সেটা হবে কর পরবর্তী মুনাফা। তাহলে 9,000 থেকে 4,500 আমরা বিয়োগ করব। আমাদের কর পরবর্তী মুনাফা বের হয়ে গেল। এখন আমরা আগের দিন যে অঙ্কটা করেছিলাম ওইভাবে সেম প্রসেসে আমরা হচ্ছে অবশ্যই আর ভগ্নাংশে বসিয়ে নগদান্ত প্রবাহ বের করে ফেলবো। অবশ্যই আমাদের আছে 9,000 করে, প্রত্যেক বছরে 9,000 টাকা।
হবে নগদ আন্তঃপ্রবাহ। এখন নগদ আন্তঃপ্রবাহ বের করার প্রসেসটা আমি গত ক্লাসে দিয়েছিলাম। কর পরবর্তী মুনাফার সাথে অবশ্যই যুক্ত করতে হবে এবং ভগ্নাংশের যুক্ত করতে হবে। ভগ্নাংশে শুধুমাত্র শেষের বছরে থাকে, কারণ প্রকল্প যখন শেষ হয়ে যায় তখন যে টাকাটা অবশিষ্ট থাকে ওইটাকে আমরা ভগ্নাংশ হিসেবে ধরি। তাহলে আমরা কর পরবর্তী মুনাফার সাথে অবচয় এবং ভগ্নাংশের যোগ দিব। যেহেতু প্রথম 4টা বছরে ভগ্নাংশেষ নাই, এই কারণে কর পরবর্তী মুনাফার সাথে অবচয় যুক্ত করতে হবে। এখানে আমরা পাবো 13,500, 17,000, 20,500, 24,000 এবং হচ্ছে 22,000। তাহলে এই হচ্ছে আমাদের নগদ আন্তঃপ্রবাহ। আমরা নির্ণয় করব হচ্ছে পিপিপি নির্ণয় করার জন্য আমাদের অবশ্যই ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহ লাগবে। তাহলে নগদ আন্তঃপ্রবাহ থেকে আমাদের ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহ বের করার প্রসেস আমি বলে দিয়েছি। প্রথম যেটা আছে সেম থাকবে, এটার সাথে দ্বিতীয় বছরের নগদ আন্তঃপ্রবাহ যুক্ত হবে। আর 30,500 সাথে যোগ হবে 20,500, এখানে হলো 51,000, 51,000 এর সাথে যোগ হবে 24,000, 75, তাহলে আমাদের ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহ বের হয়ে গেল। ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহ বের হওয়ার পরে আমাদের বের করতে হবে হচ্ছে পিপিপি বের করার জন্য আমাদের কি কি জিনিস লাগে সেই জিনিসগুলো আগে ইন্ডিকেট করি। আমাদের লাগবে হচ্ছে এ, আর হচ্ছে সি, বি, এনসিও আমাদের দেওয়া হচ্ছে 50,000 নিট বিনিয়োগ। এরপর হচ্ছে এ মানে আমরা শিখেছিলাম যে ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহের ভিতর থেকে যে সংখ্যাটা নিট বিনিয়োগের কাছাকাছি যায়, এনসিও এর কাছাকাছি যায়। এখানে আছে 50,000, এই 50,000 এর কাছাকাছি গিয়েছে আমাদের। এখানে দেখো 5টা সংখ্যা আছে, 5টার মধ্যে 51,000 কিন্তু 50,000 এর সবথেকে কাছে। সবথেকে কাছে থাকার পরেও আমরা এই মানটা নিতে পারবো না, কারণ এটা হচ্ছে 50,000 এর থেকে বেশি হয়ে গেছে। আমাদের হচ্ছে 50,000 এর সাথে ডিফারেন্স সবথেকে কম থাকতে হবে এবং হচ্ছে 50,000 এর থেকে কম হতে হবে। তাহলে 30,500 এই মানটা আমাদের ছিল হচ্ছে দ্বিতীয় বছরে। এটা হচ্ছে আমাদের এ 2, আর সি হচ্ছে আমাদের এ বছরের ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহ 30,500 এবং বি হচ্ছে আমাদের এ বছরের পরবর্তী বছরের নগদ আন্তঃপ্রবাহ 20,500। এই হচ্ছে আমাদের জিনিসপত্র। এখন সূত্র বসাই। EBP A plus L0 minus C by B। A আমাদের 2, 50,000 minus 30,500 আর 30,500 plus মানে আমাদের এখানে পিভিপি মান বের হলো 2.95 বছর। এই 2.95 বছরে মানে 3 বছরের একটু কম সময়ে আমাদের প্রারম্ভিক বিনিয়োগ 50,000 টাকা ছিল, সেই টাকাটা উঠে আসবে। আমাদের এই সূত্রটা প্রত্যেক ক্ষেত্রেই সেম, শুধুমাত্র আমরা যে নগদ আন্তঃপ্রবাহ বের করেছি এইটার ভিতরে আমাদের হচ্ছে কিছু এক্সট্রা কাজ করতে হয়েছে। তো এই হচ্ছে আমাদের যদি ব্যয় দেওয়া থাকে তাহলে কিভাবে নগদ আন্তঃপ্রবাহ বের করতে হয় এবং হচ্ছে পেব্যাক পিরিয়ড বের করতে হয়। তো আজকে ক্লাসটা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। এর পরবর্তীতে আমরা হচ্ছে
তোমার বাটাকৃত সমপরিশোধ পদ্ধতি, এআরআর, এমপিভি এবং হচ্ছে আইআরআর এর অঙ্কগুলো শেষ করব। এই প্রশ্নটা দিয়ে আমি বাকি ম্যাথগুলো করে দিব।